সর্বপ্রথমেই আমার জীবন রথের চালক পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ও পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার শ্রীচরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধানন্দিত রাও জয়গুরু, সেই সঙ্গে আমার বয়োজ্যেষ্ঠদেরকে জানাই যথাস্থানে প্রণাম। আমার আজ আলোচ্য বিষয় আচার্যদেবের নির্দেশিত ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্ক সম্বন্ধে প্রথমে বলার আগে একটি কথা বলি। এই যে আচার্যদেব আমাদেরকে, যে আমাদের অতীব আপনজন বর্তমান আচার্যদেব আমাদেরকে এই মহামূল্যবান এই কর্মযজ্ঞে তিনি শুভ সূচনা করলেন, যা আজ 8 থেকে 80 প্রত্যেকটা সৎসঙ্গীদের আজ ইষ্টপথে নিয়ে যাওয়ার মূল ইন্ধন। ঠাকুর এক জায়গায় বলছেন যে আমি আমার জন্য তোমাদের কাছে এক গ্লাস জলও চাই না, যদি কোনোদিনও চাই তাহলে বুঝবে সেটা তোমারই মঙ্গল। আর তারই জীবন্ত প্রতিভূ বর্তমান আচার্যদেব আজ বলছেন, তিনি পরম নির্দেশ দিলেন আমাদেরকে যে প্রত্যেকটা সৎসঙ্গীরা যারা ঠাকুরকে চিনতে পেরেও, যারা ঠাকুরকে বুঝতে পেরেও, যারা অকারণে, যারা কারণে অকারণে কোনো এক কারণে তাদের মনের কোনো বিষাদের জন্য যারা ঠাকুর থেকে দূরে সরে গেছে, যারা ঠাকুর থেকে অনেকটা দূরে সরে গেছে, তাদেরকে আবার যাজনের মাধ্যমে তাদেরকে আবার ঠাকুরের সান্নিধ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঠাকুরের আজ আমাদের এই সৎসঙ্গের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ম্যান মেকিং মিশন। এই যে ডিপি ওয়ার্কস, এই ডিপি ওয়ার্কসটা মূল প্রসেসটাই হচ্ছে, এটা হচ্ছে সেলফ স্ক্যানিং, সেলফ অ্যানালাইসিসের প্রসেস। এই ডিপি ওয়ার্কস যত করবো ততই আমার বোধে আসবে, আমার রিয়েলাইজেশনে আসবে যে আমি আমার ঠাকুরকে কতটুকু প্রেম করি, আমার ঠাকুরকে আমি কতটুকু ভালোবাসি। আর এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে আমি বুঝতে পারবো আমার এক্সটার্নাল সারাউন্ডিংস আমার যাই হয় না কেন, আমার জীবনে আমি আমার ঠাকুরের আইডিওলজিকে কতটুকু আমি ধরে রাখতে পারছি, কতটুকু ফলো করতে পারছি বলে দেবে এই ডিপি ওয়ার্কস। আমাদের বর্তমান আচার্যদেব এই ডিপি ওয়ার্কস সম্বন্ধে বলেন যে ডিপি ওয়ার্কস করলে আমাদের চরিত্রের 3টা জিনিস আমাদের ডেভেলপমেন্ট হয়। প্রথম, আমাদের সোশ্যাল কানেকশন, আমি আমার সমাজের সাথে আমি আমার একটা বান্ধবতা তৈরি করতে পারি। দ্বিতীয়ত, আমার মেন্টাল লিবারেশন, অর্থাৎ আমার মস্তিষ্কের আমার বিস্তার হয়। সেই সঙ্গে তিনি আরো বলছেন যে আমার বিচক্ষণ বুদ্ধি জাগে, কিভাবে অ্যানালাইসিস করে আমি আমার সমাজে আমি সেবা পরায়ণ হয়ে উঠবো। এই লাস্ট ঋত্বিক সম্মেলনে আচার্যদেব বলছেন যে দীক্ষাপত্রের কাজ আমরা কি বলি যে সেটা ঠাকুরের কাজ, কিন্তু আমার মনে হয় সেটা আমার কাজ, সেটা আমার জীবনের কাজ। কেমন করে? সেটা হলো গিয়ে আমি যে মানুষের সাথে যাচ্ছি, সবার সাথে হেঁটে হেঁটে যে যাচ্ছি, সবার সাথে হেঁটে হেঁটে আমরা একসাথে গল্প করে করে যে যাচ্ছি, মনোবিজ্ঞানীরা বলে যে তাতে কি হয়, আমাদের মস্তিষ্কে বিস্তার আসে, আমরা সমাজের সাথে মিলেমিশে উঠতে পারি। আর না হলে কি করি, আমরা এই মোবাইল নিয়ে আমাদের জীবনটা চলে যায়, মোবাইলের সংকীর্ণতাই আমাদের জীবনটা চলে যায়। এই যে আমরা ডিপি ওয়ার্কসে বেরোচ্ছি, আমরা ঘরে ঘরে গিয়ে ঠাকুরের কথা বলছি, তাতে কি হচ্ছে, আমার আধ্যাত্মিক বিস্তারটাও আসছে। আর আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO তো বলছে যে একটা মানুষ পার্টিকুলারলি স্ট্রংলি ফিট তখনই হয় যখন তার এই যে সামাজিক, আধ্যাত্মিক, তার মানসিক আর তার শারীরিক যখন সদাচার যখন আসে, এই 4টি সদাচার আসলে তবে গিয়ে সে প্রকৃতভাবে সে ফিট হয়ে উঠতে পারে। আর আমাদের পূজনীয় অবিন দাদা তিনি তো বলেনি যে সর্বপ্রথমে আমাকে, আমার নিজেকে ঠাকুরের প্রেমে পড়তে হবে। ঠাকুরের প্রেমে আমি যখন পড়বো, আমি বুঝতে পারবো যে ঠাকুরের বলা না বলা কি কি জিনিস আছে, আমার ঠাকুর কি ভালোবাসেন কি ভালোবাসেন না। আর আমার এই প্রেমের সূত্র দিয়ে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা সৎসঙ্গী যারা ঠাকুরকে চিনতে পেরেও ঠাকুর থেকে দূরে সরে গেছে, আমার সেই প্রেমের সূত্র ধরে প্রত্যেকজনকে সেই ঠাকুরের সাথে সেই এক সুতোয় বাঁধতে হবে, ঠাকুরের প্রেমের সাথে এক সুতোয় বাঁধতে হবে, তবেই গিয়ে এই ডিপি ওয়ার্কসের সার্থকতা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলছিলেন যে রানীর আমলের টাকা কি কোম্পানির আমলে চলে, কোম্পানির আমলের টাকা কোম্পানির আমলেই দরকার।
তো বর্তমান যুগের সাথে ধর্মকে যদি জানতে হয় তাহলে যুগোপযোগে পুরুষোত্তম যিনি আসেন তার সান্নিধ্যে আসতে হয়, তার সাথে যুক্ত হতে হয় এবং তার নির্দেশিত সেই পথে চলে, তার নির্দেশিত সেই কর্মের মাধ্যমেই কিন্তু ধর্ম হাত পা মেলে বিস্তারিত হয়। ঠাকুর তাই বাণীতে বলছেন, অন্যে বাঁচায় নিজেই থাকে, ধর্ম বলে জানিস তাকে। আমরা করোনাকালে আমরা আমাদের সরকার আমাদেরকে কি দিয়েছিল? আমাদেরকে রুলস দিয়েছিল। রুলস এন্ড রেগুলেশন কিসের জন্য দিয়েছিল? যে ভাই সরকার আমাদেরকে বলে দিয়েছিল, রুলস রেগুলেশন দিয়ে বলে দিয়েছে যে তোমাকে যদি বাঁচতে হয়, তোমাকে যদি বাঁচতে হয়, তাহলে তোমার সারাউন্ডিংস যে তোমার পারিপার্শ্বিক তারও কিন্তু তোমার খোঁজ খবর নিতে হবে। তখন আমরা বাধ্য হয়েছিলাম তাদের খোঁজ খবর নিতে। আর আচার্যদেব এখন আমাদেরকে একটা সুন্দর অপশন দিলেন। আমি বলবো তিনি আমাদেরকে একটা সুন্দর একটা চয়েস দিলেন, দিয়ে বললেন যে নিজেদের এক্সিস্টেন্সটাকে যদি আপহোল্ড যদি করে রাখতে যদি হয়, বা তিনি আমাদেরকে বললেন যে নিজেদের ইষ্টমুখী জীবনটাকে যাতে অব্যাহতভাবে আমরা যদি চালাতে যদি হয়, তাহলে তোমার পারিপার্শ্বিক যারা ঠাকুর থেকে দূরে সরে গেছে তাদেরকেও তোমরা ইষ্টমুখী করে চলো। একবার শ্রদ্ধেয় হরিনন্দন দা ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে ঠাকুর বাঁচতে বাড়তে গেলে ঠাকুর কি লাগে? তখন ঠাকুর উত্তরে বলছেন, আমার বাঁচতে বাড়তে গেলে প্রথমে আমাকে ওই সাত্যত চলনে চলতে হয়। আর শুধু আমি বাঁচতে পারলে হয় না, আমার যে পারিপার্শ্বিক সেও যাতে ওই চলনে যাতে চলতে যেতে পারে, তার জন্য তাকে নার্চার করতে হয়, তাকে পোষণ দিতে হয়। ওই যে একটা কথাই আছে না, আচরণ পরম ধর্ম। আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছি, আমরা প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি, সেটার জন্যই আমরা এসেছি। প্রত্যেক মায়ের আমরা ঠাকুরকে ভালোবাসি, সেটার জন্য আমরা ঠাকুরের টানে এসেছি। প্রত্যেকেই কিন্তু আমরা টুকটাক ডিপি ওয়ার্কস করি। সেই ডিপি ওয়ার্কসে গিয়ে আমরা যে সবসময় পজিটিভ রেসপন্স পাই তা কিন্তু নয়, আমরা নেগেটিভ রেসপন্সও পাই। সেই বিষয়ে পূজনীয় অবিন্দ দাদা বলছেন যে নেগেটিভ রেসপন্স গিয়ে আমরা যেখানে গিয়ে পাবো, সেখানে আমরা কোনো মন্তব্য প্রকাশ করবে না, কিছু বলবো না তাদেরকে। জাস্ট সেই সময় সেই মুহূর্তটা সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। ঠিক একটা যখন 7-8 মাসের গ্যাপ যখন হয়ে যাবে, ঠিক পরে সেই 7-8 মাসের গ্যাপের পরে আবার যাব, আবার তার খোঁজ খবর করবো। সে যদি আমাদেরকে দূরে সরিয়ে দেয় তবুও যাব, কিন্তু এই কানেকশনটা যেন মেনটেন যাতে থাকে, তবেই তো গিয়ে সেই ইষ্ট প্রাণা হয়ে উঠবে, সে আবার ঠাকুরের কাছে ফিরে আসবে। আর সে সম্বন্ধে আমার জীবনে একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আমি আরেকটা ঘটনা, ছোট্ট ঘটনা উল্লেখ করছি। আমাদের কি হয়, আমরা উইকেন্ডে আমাদের একটা টিম আছে, ডিপি ওয়ার্কে আমাদের পুরো একটা টিম আছে। তো আমার যে ডিপি ওয়ার্কের মামারা দাদারা, ওনারা কি করেন, ওনারা প্রায় দিনই ওনারা ডিপি ওয়ার্কসে যান। তো আমাদের তো যাওয়া হয় না, আমরা উইকেন্ডেই যাই। তো 3-4 মাস আগের ঘটনা, তো সেই আমরা গেছি ডিপি ওয়ার্কসে। তো মামারা বলছেন যে তোমরা ওই একটা বাড়িতে, নির্ধারিত বাড়িতে তোমরা ওই যাও, ওই বাড়িতে খুব ইষ্টপ্রাণী একটা মেয়ে আছে, গিয়ে ওর সাথে তোমরা ইষ্ট প্রসঙ্গ করো। তো যাই হোক, অ্যাকর্ডিংলি গেলাম। যাওয়ার পর বিশাল বড় বাড়ি না, কিন্তু ছোট্ট বাড়ি, কিন্তু সেই ছোট্ট বাড়ির মধ্যে ঠাকুরঘরটা দেখেই আমরা অভিভূত। সেই ঠাকুরঘর থেকেই বোঝা যাচ্ছে যে কতটুকুই না ইষ্টপ্রাণ এই পরিবারটি। তো যাওয়ার পর আমরা সচরাচর যাওয়ার পর মেয়েটার সাথে আমরা ইষ্ট প্রসঙ্গ শুরু করলাম। ধীরে ধীরে করতে করতে হঠাৎ সেই মেয়েটা কান্না শুরু করলো। কান্না তাকে তো আমরা থামাতেই পারছি না, সে তো কেঁদে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করছি তো কি হয়েছে তুই বল। তারপর সে ধীরে ধীরে খুলে বললো, জানো দিদি, আমি প্রত্যেক দিন ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি আমাকে সঙ্গী দাও। আমি তো সঙ্গী পাই না ঠাকুর, আমার তোমার কাজ করার খুব ইচ্ছে জানো ঠাকুর, কিন্তু আমি সঙ্গী পাই না। এই সঙ্গী না হওয়ার কারণে আমি তোমার কাজ করে উঠতে পারছি না। তারপর আজও প্রায় প্রত্যেক দিনই সে আমাদেরকে মেসেজ করে, দিদি তোমরা কিন্তু আবার এসো, তোমরা যে এসে ঠাকুরের কথা বলেছিলে আমার খুব ভালো লেগেছিল। তো ওই যে প্রত্যেকটা সত্তার প্রার্থনা, আচার্যদেবের নির্দেশ আর আমাদের করাও যাওয়া, এই তিনটার সাইকেলই হচ্ছে গিয়ে ডিপি ওয়ার্কস। আমি 24/7 টাইম ডিভোট করতে পারি না ডিপি ওয়ার্কসের কাজে। আমার এখানে ছোট ছোট অনেক ভাই বোনেরা আছে, 24/7 ওরা ওদের জীবনের সময়টুকু দিচ্ছে এই ডিপি ওয়ার্কসের জন্য। কিন্তু এই শর্ট ডিউরেশনে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন প্রত্যেকটা বাড়িতে যখন ডিপি ওয়ার্কসের কাজে যখন যাই, সেই বেরিয়ে আসার পর, সেই বাড়িটি থেকে বেরিয়ে আসার পর প্রত্যেকটা বাড়ি থেকে একটা কমন কথা আমরা শুনতে পাই। তারা একটাই কথা বলেন, আপনারা যে এসছেন খুব ভালো লেগেছে, এতদিন
ঠাকুরের বিষয়ে আমরা অজানা ছিলাম, আপনারা এসে যে আমাদেরকে জানিয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু আবার আসবেন, আরও ঠাকুরের বিষয়ে জানার আমাদের ইচ্ছে রইল। এই যে পজিটিভ মাইন্ডসেট, এটা কিন্তু আমি ডিপি ওয়ার্কসের ফিল্ড ওয়ার্কটা শুরু হওয়ার পরই দেখেছি, এই যে এত পজিটিভলি মাইন্ডসেটটা, আর সেটাই কিন্তু হলো গিয়ে থ্রিলিং ইম্প্যাক্ট অফ ডিপি ওয়ার্কস। তারপর আরেকটা ঘটনাতে আসে, আমার সময় যেহেতু শেষ হয়ে আসছে, তো শেষে ছোট্ট একটা ঘটনা দিয়ে সেই যে বলছিলাম না যে প্রতিনিয়ত যদি ডিপি ওয়ার্কসে যাই তার ফলে কি হয়। আমার যখন করিমগঞ্জে যখন পোস্টিং হয় ঠিক 1.5 বছর আগে, ঠাকুরের অহেতুক দয়াল আমি ডিপি ওয়ার্কসের এই ফিল্ড ওয়ার্কে যুক্ত হতে পারি। তো প্রথমেই মনে আছে আমি একটা বাড়িতে গেছিলাম, সেটা আমার অফিসের পাশেই ছিল। সে বাড়িতে আমরা অনেকজন মিলে প্রায় 15-20 জন মিলে আমরা গিয়ে ঢুকেছি। তো আমরা গিয়ে ইষ্ট প্রসঙ্গ শুরু করেছি। সেই বাড়ির মা সে বেরিয়ে আসছে ড্রয়িং রুমে, আবার সে বেডরুমে চলে যাচ্ছে, আর আমরা তাকে বলেই যাচ্ছি তুমি যে কেন সরে যাচ্ছ। তার সেই একটাই কথা, আপনারা কেন এসছেন, আমার ভালো লাগছে না ঠাকুরের কথা শুনতে, আপনারা চলে যান। আমরা তাকে একটাই কথা বলতাম, আচার্যদেব আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন, তুমি শুনবে কি না শুনবে সেটা তোমার বিষয়, কিন্তু আমরা তোমাকে ঠাকুরের কথা আমরা বলেই যাব। সে কোনো কিছু বলতো না, সে শুধু তার একটাই কথা। তো যাই হোক, আমরা প্রথম দিন তাকে এরকম ভাবে বুঝিয়ে আমরা চলে আসলাম। এইভাবে ব্যাক টু ব্যাক 15 ডেজের গ্যাপে তার বাড়িতে যাওয়া হয়েছে। ইভেন অনেক এসপিআররাও গিয়ে তাকে বুঝিয়েছেন, কিন্তু তার সেই একটাই কথা, আপনারা কেন আসেন, আপনারা চলে যান, আমার ভালো লাগে না। সেই একটাই কথা দিনের পর দিন সে বলে যাচ্ছিল। হঠাৎ 6-7 মাস পরে যে উপজেলা কেন্দ্রে যে মাটি তার না করা ইষ্টব্যক্তি জমা করত, সেই উপজেলা কেন্দ্রে সেই মাকে সেই মাটি ফোন করে বলছে যে দিদি আপনারা সবাই এসে আমার বাড়িতে সৎসঙ্গ করেন, আমার বাড়িতে নতুন করে ঠাকুর ঘর বানিয়েছি, আর সেইখানে এসে আপনারা সবাই মিলে সৎসঙ্গ করেন। আমি যখন শুনলাম প্রথমে এই খবরটা, তখন ঠাকুরকে বললাম যে ঠাকুর তোমার কাজ তুমিই করো, আমাদেরকে শুধু মাধ্যম করেই রেখেছো ঠাকুর। সেই সৎসঙ্গে আমরা প্রত্যেকে যখন গেছি, তখন সে সবার হাত ধরে, সে তার চোখ দিয়ে জল পড়ছিল, আর সে বলছিল আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা যে আমার ঠাকুরকে আবার ফিরিয়ে দিয়েছেন। তো এই যে তার যে 180 ডিগ্রি ঘুরে গেল তার মাইন্ডসেটটা যে পুরো ইষ্টমুখী হয়ে গেল, সেটা কিন্তু একদিনে হয়নি, সেটা কন্টিনিউয়াসলি তার বাড়িতে যাওয়া হয়েছে। আর এই যে সেটার জন্যই সে ইষ্টমুখী হয়ে উঠেছে। আর এই যে করতে 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 যাওয়ার ফলে কি হচ্ছে, তার অটোমেটিক্যালি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জেগেছে। আর তার ফলে তাকে কিন্তু, আর যার মনে অন্তরে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জাগবে, তাকে বলতে হবে না যে তুমি নাম ধ্যান করো, তুমি ইষ্টবৃত্তি করো, তুমি প্রার্থনা করো। তার নিজের শ্রদ্ধা দিয়ে সে বুঝতে পারবে, তার ভালোবাসা দিয়ে বুঝতে পারবে যে কি করলে আমার ঠাকুর খুশি হবেন, কি করলে আমার ঠাকুর প্রীত হবেন। ঠাকুর একটি বাণীতে বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। এই কর্ম আচার ও ব্যবহার, এই তিনটা সামঞ্জস্য পাই আমরা আচার্যদেবের নির্দেশিত এই কর্মের মাধ্যমে। তারই একখানা অমৃত কথা দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব। তিনি বলছেন যে আমি চাই আমরা এমন এক গন্তব্যে পৌঁছবো, আমরা এমন এক দিগন্তে পৌঁছবো ঠাকুরকে নিয়ে, যাতে কোনো অপশক্তি যাতে আমাদের গতিরোধ যাতে না করতে পারে। আমাদের গন্তব্য গতি দুটোই যেন ঠাকুরই হন, এটাই যেন আমাদের জীবনের প্রতি প্রত্যেকের সাধনা হয়। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার বলায় অনেক ভুল ত্রুটি আছে, আমায় নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু।